নমস্কার বন্ধুরা, চলে এসেছে গীতা সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন সাত্বিকের বোনেরা গীতার সাথে হিংসুটি আর মজা করতে লাগে। তখন এরপর দেখা যায় যে সাত্বিক রুমে আসলে গিনি সাত্বিককে বলে, আমি কি তোমার বউ নাকি তোমার কাজের লোক? এসব কি? তুমি আমার জন্য সব কাজ রেখে গেছো, আজকে থেকে নিজের কাজগুলো নিজে করবে। এরপর গিনি চালাকি করে তার লিপস্টিকের দাগটা সাত্বিকের শার্টে লাগিয়ে দেয়। পর গিনি বলে, এই সব কি? তোমার শার্টের মধ্যে অষ্টরঞ্জনের দাগ কোত্থেকে এলো? সাত্বিক কিছু বুঝতে পারে না। এরপর গিনি বলে, তোমার শার্টে লিপস্টিকের দাগ কোত্থেকে এলো আমি সবাইকে বলবো। বাবা মা করে গিনি চিৎকার করতে থাকে। তখন সাত্বিক বলে, এই চুপ করো, এগুলো আমি কিছু জানি না। এরপর গিনি বলে, পিয়ের সাথে তো খুব ভালো করে সেটিং চলছে, তাই না? এরপর সাত্বিক বলে, আমি এসব কিছু জানি না, আর শোনো, আমাকে কেউ টাচও করতে পারে না। তখন গিনি বলে, আমি কিন্তু সবাইকে বলে দেব। সাত্বিক বলে, না না, তুমি কি চাও বলো তো? তখন গিনি বলে, আমিও ঠিক ওই জায়গায় তোমার শার্টে লিপস্টিকের দাগ দিতে চাই। এরপর গিনি সেটাই করে আর সাত্বিককেও জড়িয়ে ধরে। তখন দেখা যায় যে স্বস্তিক গিনিকে ফোন করে। এটা দেখে সাত্বিক বলে, ওই তো আবার কবি ফোন করেছে। গিনি বলে, হ্যাঁ, আমাকে ফোন করতেই পারে, আর আমাকে টম ক্রুজ ফোন করতে পারে, শাহরুখ খান ফোন করতে পারে, কিন্তু তুমি তোমার বউকে কখনোই ফোন করতে পারো না। আমার সাথে কথা বলার আগে না কিছু শিখে আসবে। আর শোনো, কালকে তোমার সাথে আমার একটু ভালোবাসার কথা আছে, তাই একটু ট্রেনিং নিয়ে আসবে, কেমন? এটা বলে গিনি সেখান থেকে চলে যায়। সাথে গিনিকে আটকানোর চেষ্টা করলেও গিনি কিছুতেই থামে না, সে চলে যায়। গিনি চলে যাবার পর সাত্বিক সেই মুহূর্তটা আবারও ভাবতে লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে সেই হাসি মুখে গিনির দেওয়া সেই লিপস্টিকের ছাপটা সে হাত বুলিয়ে বারবার সেই মুহূর্তটাই মনে করতে লাগে। আর এইদিকে সাত্বিকের বোনেরাও চুপি চুপি সবটা দেখছিল। গিনি বলে, কি বুঝছো এবার? তখন সাত্বিকের বোনরা বলে, মেয়েকে বাড়ি ক্ষীর হয়ে গেছে, দেখছো না, রোম্যান্সে পুরো ভরে গেছে। তখন গিনি বলে, আমার তো তা মনে হয় না, ক্ষীর জমানোর আগেই ওটা ঘেটে যাবে আর ওটা ছানায় পরিবর্তন হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে গিয়ে বলে, কি তুমি এখনো কি স্টাডি করছো সেই কেসটার বিষয়ে? তখন গীতা দেখতে পায় যে অগ্নিজিৎ মুখার্জি এসেছেন। গীতা বলে, হ্যাঁ, কেসটা নিয়েছি যখন সেটা একটু স্টাডি করছিলাম। গীতা বলে, আপনার মক্কেল আপনার উপর থেকে ভরসাটা হারিয়েছে, তাই জন্য উনি আমার কাছে ভরসা নিয়ে এসেছেন, আমাকে এই কেসের দায়িত্বটা দিয়েছেন, আর আমি সেই দায়িত্বটা পালন করছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি জানো না তুমি কি নিয়ে খেলা করছো, তুমি এই কেসটা কখনোই লড়বে না, তুমি ওনাকে না করে দাও। পর গীতা বলে, না বাবা, ওই মহিলা আমার কাছে বিচার চাইতে এসেছে, আর আমি ওনাকে এইভাবে তাড়িয়ে দিয়ে নিষ্ঠুর পৃথিবীর দিকে ঠেলে দেব? সেটা হয় না বাবা, এই কেসটা লড়বো আর আমি ওনাকে বিচার পাইয়ে দেব। অগ্নিজিৎ মুখার্জি বলেন, তুমি এটা কখনোই পারবে না, আর তুমি এই কেসটাও জিততে পারবে না। গীতা বলে, আমি পারবো বাবা। তো বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না, এই কেসটা থেকে আপনি পিছু হয়ে গেলেন, আপনি পারলেন এই কেসটা জিততে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, আপনার মতো একজন ব্যক্তি, একজন অ্যাডভোকেট এই কেসটা হেরে গেল কেন বাবা? নাকি আপনি সত্যি সত্যি শুধুমাত্র ওই টাকার জন্য এই কেসটা লড়েছেন আর টাকাটা নিয়ে পিছু হয়ে গেছেন? অগ্নিজিৎ মুখার্জি গীতাকে চিৎকার করে বলে, গীতা, মুখ সামলে কথা বলো। এরপর গীতা বলে, তাহলে কি নয় তো কি বাবা, আপনি আমাকে বলুন। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তুমি এই বাড়ির বউ আর আমি হচ্ছি তোমার শ্বশুর মশাই, আমি বলছি তুমি এই কেসটা লড়বে না। এরপর গীতা বলে, আপনি বাবা হয়ে না হয় এই অ্যাডভাইসটা দেবেন, কিন্তু আপনি একজন লয়ার হয়ে আপনি আমাকে কি অ্যাডভাইস দেবেন বলুন তো বাবা? আপনি নিচে দেখুন না, এই কেসটার ফাইলটা আমি পড়েছি, এটা দেখে একটা বাচ্চা বলে দিতে পারবে যে এখানের অ্যাডভোকেট কোনো কাজই করেনি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, তুমি কি বলতে চাইছো? আমি একজন অ্যাডভোকেট, আমি কি কোর্টে সওয়াল করতে পারি, ডায়েরি সাজাতে পারি, আর কিছু না, তার বাইরে আমি তো কোনো গোয়েন্দা নই। এরপর গীতা বলে, বাবা, এইসব ছাড়াও আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে, আমাদের ঘটনাস্থলে গিয়ে সবটা কি হয়েছে সেটা জানার আমাদের অধিকার আছে, আর পুলিশের সাথে কথা বলা এইসব আমাদের কর্তব্য বাবা। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, তুমি এই কেসটা লড়বে না, আমি ব্যাস এটুকুই বলে দিচ্ছি। গীতা বলে, আপনার সাথে আমার রিলেশনটা অন্যরকম, আর আমার এটা হচ্ছে পেশা, আমি মুখার্জি বাড়ির বউ, কিন্তু সাথে একজন আইনজীবীও, আর সেটা হচ্ছে আমার ডিউটি, আর আমি কখনোই আমার সম্পর্কের জন্য ডিউটি থেকে পিছু পা হয়নি বাবা। বাবা, এই কেসটা তো বড়বাবুর থানার আন্ডারেই পড়েছে, আমি দেখেছি সবটা, আর আপনি যখন এই কেসের দায়িত্বে ছিলেন তখন তো বড়বাবুই ছিলেন, আর বড়বাবুর মতো একজন সৎ নিষ্ঠা পুলিশ অফিসার থাকতে উনি কি আপনাকে না করেছেন? উনি কি আপনার সাথে কোঅপারেট করেননি? তাহলে আপনি এই কেসটা থেকে কেন পিছু পা হয়েছেন?
অগ্নিজিৎ মুখার্জি বলেন, তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? তখন গীতা বলে, হ্যাঁ বাবা। এরপর সেখানে পদ্ম এসে বলে, থাক না, এই কেসটা লড়ার কি দরকার? তখন পদ্ম এটাই বলতে লাগে, না মানে আমি বলছিলাম মেহেক দিদির বিয়ে আর কৃপানও তো হুমকি দিয়েছে, এই সমস্ত কিছুর মধ্যে আবার এই কেসটার মধ্যে না জড়ালেই নয়। আর বড়বাবু আমার কেসটা নিয়ে অনেকটা বিচলিত হয়েছিলেন, রাতের ঘুম উড়ে গেছিল না, ওনাকে এইসবের মধ্যে আর জড়িও না উকিল দিদি। এরপর এইসব শুনে গীতা হাসতে লাগে। অজিত মুখার্জি বলেন, পদ্ম এটা বুঝতে পারছে আর তুমি এইসব বুঝতে পারছো না? তখন গীতা হেসে পদ্মকে বলে, পদ্মর হাতটা ধরে, যখন আমি তোর হাতটা ধরেছিলাম, যখন ওই অসভ্য লোকের থেকে তোকে আমি বাঁচালাম, তখন তো তুই বললি না থাক, বড়বাবুর কষ্ট হবে, পরিবারের ক্ষতি হবে, তখন তো তুই বললি না? যখন আমি তোকে আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, তখন তো তুই বললি না পরিবারের সবার ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে? আর যখন আমি তোর হয়ে কোর্টে সওয়াল করেছিলাম, তখন তো তুই আমাকে চুপ করালি না? যখন আমি তোর হয়ে সওয়াল করছিলাম, তখন তো তুই বললি না যে বড় বাবুর ক্ষতি হতে পারে? তখন তো তুই বললি না যে আমি বড় বাবুর বাড়িতে নুন খেয়েছি, এইসব আমি করব না? তখন তুই কেন চুপ ছিলিস পদ্ম? আর তুই আজকে এই কথাগুলো বলছিস? এখানে আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় ঝর্ণা দেবী গীতার সাথে দেখা করতে এসেছে। দেখা যায় কৃপান অঙ্কিতদের বাড়িতে একটা পার্সেল পাঠিয়েছে। এরপর কৃপান অঙ্কিতকে ফোন করে বলে, সব দেখেছো? একটা বিয়ের কার্ডও ছিল। কৃপান অঙ্কিতকে ফোন করে বলে, সমস্ত কিছু দেখেছো তো? এইগুলো হচ্ছে মেহেকের সার্টিফিকেট। আর মেহেক আর আমার অনেক ক্লোজ রিলেশনশিপ ছিল, ক্লোজ। অঙ্কিত কৃপানের উপর চিৎকার করে ওঠে।